আসসালামু আলাইকুম। দর্শক, কিছুদিন পূর্বে ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সম্ভবত একটি বড় ধরনের মিটিং হয়েছে। মিটিং এর প্রধান বিষয়বস্তু ছিল বাংলাদেশ। ভারতের বড় বড় সামরিক কর্তারা যারা বর্তমানে ওইখানে জেনারেল পর্যায়ে আছেন ওনারাও, এবং যারা রিটায়ার করেছেন অভিজ্ঞ ওনারাও আছেন, সবাই একসাথে বসেছেন একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য। সেই বিষয়টা কিন্তু এত সহজ একটা বিষয় না। সেই বিষয়টা হচ্ছে, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তখন কি হতে পারে। বড় বড় জেনারেল ভারত আমাদের থেকে বড় বড় জেনারেলরা বলছে ভারত আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বড় একটা রাষ্ট্র। সেই তুলনায় বাংলাদেশ একটা ক্ষুদ্র রাষ্ট্র, আমাদের তেমন ব্যাক পেতে হবে না বাংলাদেশকে দখল করে নেওয়া। একজন রিটায়ার্ড জেনারেল, অভিজ্ঞ জেনারেল, উনি কিন্তু কোনো কথাই বলেন নাই এতক্ষণ। উনি বসেছিলেন এক কোনায়। পরে যখন সবার কথা শেষ হয়েছে তখন উনি বলা শুরু করেছেন। উনি বলছেন, আপনারা মনে করছেন বাংলাদেশ আক্রমণ করলে আপনারা জিতে যাবেন, বাংলাদেশ দখল করে ফেলতে পারবেন। আপনারা বাংলাদেশ আক্রমণ করলে বাংলাদেশকে আপনারা ক্ষতি সাধন করতে পারবেন, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যাবে ভারতের। তখন বাকি জেনারেলরা জিজ্ঞাসা করলেন, আপনি কি বুঝাতে চাচ্ছেন, একটু পরিষ্কার করে বলেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝেন নাই বিদায় আপনারা এতক্ষণ বলেছিলেন যে বাংলাদেশকে আমরা আক্রমণ করলে বাংলাদেশ ছোট দেশ, শক্তিহীন দেশ, আমাদের চেয়ে কম শক্তিশালী দেশ, খুব দ্রুত দখল করে নেওয়া যাবে। বুঝেন না বুঝে কথাগুলো বলছেন। তাহলে আপনি বলেন, আপনি কিভাবে বলছেন যে বাংলাদেশ আক্রমণ করলে ভারত ক্ষতির সম্মুখীন হবে, বাংলাদেশের ক্ষতি হবে, কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে। কারণ উনি একটু বুঝিয়ে বললেন ভারত কেমনে টুকরো হয়ে যাবে। উনি জিনিসটা পুরো বুঝিয়ে বললেন। আমাদের বাংলাদেশের হচ্ছে একটা নদীমাতৃক দেশ, সাগর দ্বারা পরিবেষ্টিত। পুরো বাংলাদেশে অসংখ্য সাগর, নদী, নালা, খাল, এবং খালকে ইংরেজিতে বলে ক্যানেল, ক্যানেল দ্বারা পরিবেষ্টিত। আমরা 1971 সালে একটা যুদ্ধ আমরা করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। তখন একইভাবে পাকিস্তান সেনাবাহিনী আমাদের এখানে পরাজয় বরণ করেছে, সেই একই কারণে। কারণ এটা নেটিভ, পাকিস্তানের নেটিভ কান্ট্রিটা ফর দ্য সেম থিংস। এটা ভারতীয়দের জন্য একটা নেটিভ কান্ট্রি না। এটা খাল, বিল, নদী, নালা, পথঘাট, অলিগলি সব বাংলাদেশি সৈন্যরা, বাংলাদেশের মানুষরা সবচেয়ে ভালো জানেন, এবং তারা অভ্যস্ত এই সমস্ত নদী, নালা, খাল, বিল। তো এইখানে ভারত আক্রমণ করলে ভারত কিভাবে আক্রমণ করবে? বাংলাদেশের উত্তর দিকে পাহাড়ি সাইড, ওই দিক দিয়ে আক্রমণ করা যাবে না। পূর্ব দিকেও পাহাড়ি সাইড, ওই দিকেও আক্রমণ করা যাবে না, সম্ভব না। ওইদিকে বার্মার বর্ডার আছে, এবং বাকি যে বর্ডার ভারতের সাথে আছে এগুলো পাহাড়ি এলাকা। বাংলাদেশকে শুধু বিমান বাহিনী দিয়ে আক্রমণ করা যাবে। একটা দেশ জয় করতে হলে শুধু বিমান বাহিনী দিয়ে জয় করা যাবে না। শুধু বিমান বাহিনী খাড়া করলে একটা দেশের জয় হবে না। জয় করতে হলে এটা সামরিক বাহিনী লাগবে, সেনাবাহিনী দেশের অভ্যন্তরে ঢুকতে হবে। তো বাংলাদেশে একমাত্র পশ্চিম দিকে, পশ্চিম বাংলার সাইডে বাংলাদেশের সমতল ভূমি এবং মাটি কিছুটা শক্ত। ভারতীয় সাজোয়া যান এবং ভারতীয় ট্যাঙ্কগুলো ওই দিক দিয়ে ঢুকতে পারবে, কিছুটা জায়গা দখল করতে পারবে। যতই উত্তরের দিকে, পূর্ব দিকে আসবে এবং উত্তরের দিকে যাবে, ততই বিপদ ঘনিয়ে আসবে ভারতীয় ট্যাঙ্ক বাহিনীর এবং ভারতীয় ভারী যে যানবাহন, সামরিক যানবাহন, সেগুলির জন্য। কারণ বাংলাদেশ, আগে বলেছি আমি, নদী, নালা, খাল, বিল দ্বারা পরিবেষ্টিত, এবং বাংলাদেশের মাটি ভারতের মাটি এবং পাকিস্তানের মাটির মতো শক্ত না। বাংলাদেশের মাটি হচ্ছে নরম মাটি। এগুলা ভারতীয় যানগুলা এগুলা দেবে যাবে মাটির ভিতর।
এবং চালাতে পারবে না, অনুপযোগী হয়ে যাবে। আর তাছাড়া বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের ভৌগোলিক সম্বন্ধে বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো জানেন। 1971 সালে একটা 9 মাসের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, সে অভিজ্ঞতাটা বাংলাদেশের মানুষের আছে। বাংলাদেশ সেনাবাহিনী খুব ওয়েল ট্রেন একটা সেনাবাহিনী, জাতিসংঘে উপরের লেভেলে কয়েকটা সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী। এগুলো এমন হয় না, এগুলো তাদের দক্ষতা এবং যুদ্ধবিদ্যায় পারদর্শিতা দেখিয়েছিল বিধায় এই পদগুলা দখল করতে পেরেছে। আর ফিজিক্যালি ফিটনেস বাংলাদেশের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক উপরের লেভেলে আছে, যেটা জাতিসংঘের বাহিনীতে প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশ তো এমন একটা দেশ, বিশ্বের মধ্যে দেশ ক্ষুদ্র হলে কি হবে, এটা 18 কোটি জনসংখ্যা অধ্যুষিত একটা দেশ, একটা ভাষা, শুধু বাংলা ভাষায় কথা বলি আমরা, এখানে অন্য কোনো ভাষা নেই। ভারতের যেমন বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্র, বিভিন্ন জাত পাত আছে, বাংলাদেশে আমরা শুধু বাঙালি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথেই বসবাস করি। একটা সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ, পুরোনো আমল, সেই অনেক যুগ যুগ থেকে, পুরোনো আমল থেকে। তো এখন বাংলাদেশের সেনাবাহিনী একটা সুসংগঠিত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। যা হোক, সেটা ছাড়া বাংলাদেশের আছে দুনিয়াতে সবচেয়ে বড় রিজার্ভ ফোর্স, সেটা হচ্ছে মিলিশিয়া, যেটা আমরা আনসার, বিডিপি এগুলো বলি। তারা অস্ত্র চালনায় পারদর্শী এবং তারা যুদ্ধ যখন লেগে যাবে তখন তারা সেনাবাহিনীর সাথে অ্যাটাচড হয়ে সেনাবাহিনীকে সাহায্য করতে পারবে। 60 লক্ষ এই রিজার্ভ বাহিনী আছে বাংলাদেশের, দুনিয়াতে আর কোনো দেশের মধ্যে নেই। এখন এই 60 লক্ষ বাহিনী যদি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগ দিয়ে দেয়, তখন ভারতীয় বাহিনীর অবস্থাতে কি হবে? এটা গেল একটা জিনিস। আরেকটা হচ্ছে বাংলাদেশের 18 কোটি জনসংখ্যা, আমি 18 কোটি বাদ দিলাম, 9 কোটি অন্তত মানুষ যুদ্ধে অংশগ্রহণ করবে, গেরিলা যুদ্ধে চলে আসবে, সরাসরি যুদ্ধে এবং গেরিলা যুদ্ধে চলে আসবে 9 কোটি মানুষ। এগুলো আমরা 1971 সালের অভিজ্ঞতা থেকে বর্ণনা করছি। গেরিলা যুদ্ধে চলে আসবে, তখন ভারতীয় সেনাবাহিনীর মৃত্যু ছাড়া আর কোনো গতি হবে না। বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশকে যে দেশটাকে কোনোদিন কোনো কেউ জয় করতে পারবে না। এটা আলেকজান্ডার চেয়েছিলেন এই বাংলাদেশটা জয়লাভ করার জন্য, কিন্তু উনি সেনাবাহিনী পাঠিয়ে জরিপ করে বুঝতে পেরেছেন যে এই দেশে ঢুকা যাবে কিন্তু বের হওয়া যাবে না, মৃত্যু নিয়ে বের হতে হবে। তো ভারতীয় বাহিনীর ঢুকলে এই এতগুলা প্রতিবন্ধকের সাথে ভারতীয় বাহিনী মৃত্যু ছাড়া সামনে কিছুই থাকবে না। আর বাংলাদেশ আক্রমণ করলে ভারত কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। সেটা কেমন হবে আমি বলছি। সেটা বাংলাদেশের এখানে যে বর্ডারে যে সৈন্যগুলা প্রেরণ করতে হবে ভারতকে, তার চেয়ে কয়েকগুণ বেশি টোটাল সৈন্য বাংলাদেশের আছে। এটা একটা গেল দিক। আর ভারতের সাথে চীনের এবং পাকিস্তানের বড় বড় বর্ডার আছে। চীন হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা দেশ। 1963 সালে চীন ভারত যুদ্ধের মধ্যে চীন অনেক জায়গা লাদাখে দখল করেছিল, যেগুলো এখনো ফেরত পায়নি ভারত। গত 3-4 মাস আগে চীন অগোচরে গোপনে একেবারে 60 কিলোমিটার অরুণাচল প্রদেশে অভ্যন্তরে ঢুকে গেছে এবং ওইখানে সামরিক ঘাঁটি বানিয়েছে, যেটা ভারতে কোনো নেতা, কোনো প্রধানমন্ত্রী, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো মন্ত্রী স্বীকার করে না বর্তমানে মোদীর। শুধুমাত্র রাহুল গান্ধী এই কথাগুলা কংগ্রেসে বারবার তুলেছেন, এবং আর মোদী সরাসরি অস্বীকার করেছে ভারত থেকে কোনো জায়গা চীন দখল করতে পারেনি। সরাসরি মিথ্যা বলেছেন মোদী। এটা মোদীদের একটা সহজাত ধর্ম। তো এই জন্য ওই ভারতীয় জেনারেল বললেন যে এখানে ঢোকা মানে ভারতের বর্তমান যে ভৌগোলিক মানচিত্র আছে সেই মানচিত্র আর থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে। কেমনে হবে? কাশ্মীর তখন নিয়ে নিবে পাকিস্তান। টোটাল একটা কাশ্মীর ছিল স্বাধীন হওয়ার পরে, সে কাশ্মীরে অর্ধেক নিয়ে নিয়েছে পাকিস্তান, আজাদ কাশ্মীর, বাকিটাও পাকিস্তান নিয়ে নিবে। পাকিস্তানকে সাহায্য করবে ইসলামিক দেশগুলা, তালেবানরা সাহায্য করবে, এদিকে ইরান আছে, তুরস্ক আছে, এরা সবাই সাহায্য করবে, চীন সাহায্য করবে পাকিস্তানকে। আর চীন নিয়ে নিবে লাদাখের আরো অনেক বেশি জায়গা।
তারপর চীন তো দাবি করছে অরুণাচল প্রদেশ চীন নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। আর চিকেন নেকটা দখল করে ফেলবে চীন। চীন ঢুকবে চিকেনে এদিকে, আর বাংলাদেশ ঢুকবে, দুজনে ঢুকে চিকেন একটা দখল করে ফেলবে। তখন সেভেন সিস্টার হয়ে যাবে ভারত থেকে বিচ্ছিন্ন। সেভেন সিস্টার এমনও ভারতের থেকে তারা স্বাধীনতা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে, স্বাধীনতা দাবি করছে, তারা কামনা করছে স্বাধীনতা। তারা ভারতের সাথে থাকতে চাচ্ছে না, বরং তারা বাংলাদেশের সাথে হাবভাবে যেটা বোঝা যায় বাংলাদেশের সাথেই থাকতে চায়। আমার এই ভিডিওটা পুরো দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ভিডিওর মজাটা আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো বলছি। একটা উত্তপ্ত সন্ধ্যা, দিল্লির সাউথ ব্লকের কনফারেন্স রুমে আলোচনার ঝড় বইছে। সামরিক বিশ্লেষকরা মুখোমুখি বসে, টেবিলে বিশাল মানচিত্র বিছানো। আলোচনার বিষয়, যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে হয় তাহলে কি হবে। কেউ একজন গম্ভীর স্বরে বলল, আমরা তো বৃহৎ শক্তি, বাংলাদেশ আমাদের সামনে দাঁড়াতে পারবে। একজন অভিজ্ঞ জেনারেল চুপচাপ বসেছিলেন। তিনি ধীরে ধীরে সামান্য ঝুঁকলেন, ঠান্ডা গলায় বললেন, এটা যদি তোমরা সত্যি ভাবো তাহলে ভয়ঙ্কর ভুল করবে। কারণ যুদ্ধ হলে বাংলাদেশ ভুগবে ঠিকই, কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে। রুমের ভেতরে মুহূর্তে নীরবতা নেমে এলো। বাংলাদেশ এমন এক দেশ যেখানে যুদ্ধ করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। চারপাশে নদী, খাল, বিল আর নিচু জমির কারণে ভারী সামরিক যান চলাচলের সুযোগ কম। ট্যাঙ্ক বা বড় অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো গেলে তা সহজেই আটকে পড়বে কাদার ফাঁদে। ইতিহাস ঘাটলেও দেখা যায় বহিরাগত শক্তিগুলো এখানে এসে বারবার সমস্যায় পড়েছে। মুঘল আমলেও বাংলার নবাবরা প্রায় স্বাধীনভাবেই শাসন করতেন। ব্রিটিশরা এত বছর ভারত শাসন করলেও বাংলার গ্রাম অঞ্চলে প্রবেশ করাটা তাদের জন্য কঠিন ছিল। 1971 সালের যুদ্ধেও এটাই দেখা গেছে। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে বাংলাদেশিরা পাকিস্তানের মতো সুসজ্জিত সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছিল। এই ভূখণ্ডে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো যে কোনো দেশের জন্য দুঃস্বপ্নের মতো। বিশ্ব অর্থনীতির সমীক্ষাগুলো বলছে, যদি সঠিক পথে এগোয় তাহলে 2050 সালের মধ্যে ভারত চীনের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে। কিন্তু কোনো ধরনের যুদ্ধে জড়িয়ে পড়লে এই স্বপ্ন শেষ হয়ে যাবে। যুদ্ধের খরচ ব্যাপক, যা ভারতের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করবে। বিদেশি বিনিয়োগ কমবে, বাজারে মন্দা নেমে আসবে। যুদ্ধের ধাক্কায় দেশটির রাজনীতিতেও অস্থিরতা বাড়বে। অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হলে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এতে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। সুপার পাওয়ার হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কূটনৈতিক দক্ষতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার হয়। কিন্তু যুদ্ধ মানে এই সব কিছু ধ্বংসের পথে ঠেলে দেওয়া। চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে চীন বাংলাদেশের পাশে রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বাঁধলে চীন সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও সীমান্তে বিশাল সামরিক চাপ সৃষ্টি করতে পারে। এতে ভারতকে একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে, একদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন। ইতিহাস বলে, দুই ফ্রন্টে যুদ্ধ চালানো কোনো দেশের পক্ষেই সহজ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও এই ভুল করেছিল এবং শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। চীনের এই সমর্থন বাংলাদেশের সামরিক শক্তিকেও বহুগুণে বাড়িয়ে তুলবে। ভারতের জন্য এটি অত্যন্ত সংকটের কারণ হয়ে দাঁড়াবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যা সেভেন সিস্টার নামে পরিচিত, সামরিক দিক থেকে ভারতের জন্য সবচেয়ে দুর্বল অঞ্চল। এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত মাত্র 40 কিলোমিটার চওড়া একটি সরু পথ দিয়ে, যা চিকেন নেক নামে পরিচিত। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাঁধলে চীন সহজেই এই অঞ্চল দখল করে ভারতকে দুই টুকরো করে দিতে পারে। এটাই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশের একটা বড় অংশ নিজের দাবি করে আসছে। যুদ্ধ বাঁধলে তারা সেই অঞ্চল দখল করতে চাইবে। ভারতের সামরিক বিশ্লেষকরাও স্বীকার করেন, এই অঞ্চলকে রক্ষা করা তাদের জন্য কঠিন হবে। সুতরাং বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ানো মানে ভারত নিজের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলা।
বিশ্ব রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় সুবিধাবাদী। ভারত যতই শক্তিশালী হচ্ছে ততই যুক্তরাষ্ট্র এটিকে ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে যুক্তরাষ্ট্র এটিকে ভারতের উত্থান থামানোর সুযোগ হিসেবে নিতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিএআই ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কে দিতে পারে। কাশ্মীরে পাকিস্তানের হস্তক্ষেপের পথ আরও উন্মুক্ত হবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং পশ্চিমাদের চাপের কারণে ভারতের অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগবে। ফলে যুদ্ধের ফলে যে আন্তর্জাতিক জোট ভারতের বিপক্ষে চলে যাবে সেটাই ভারতকে আরো বড় সংকটে ফেলবে। সামরিক শক্তির দিক থেকে ভারত শক্তিশালী হতে পারে, কিন্তু যুদ্ধ কখনোই শুধু অস্ত্রের শক্তিতে জেতা যায় না। আমেরিকা ভিয়েতনাম দখল করতে পারেনি, রাশিয়া আফগানিস্তানে টিকতে পারেনি, কারণ যুদ্ধের আসল শক্তি হলো ভূমির মালিকানা ও প্রতিরোধের মনোবল। বাংলাদেশের মানুষ 1971 সালে যেমন প্রতিরোধ করেছিল তেমনি প্রতিরোধ গড়ে তুলবে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান সক্রিয় হয়ে যাবে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ভারতের বিরুদ্ধে কাজ শুরু করবে। গোপন অভিযানের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া হতে পারে। ফলে যুদ্ধ শুরু করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে। দিল্লির সেই কনফারেন্স রুমের নীরবতা এখনো ভাঙেনি। সামরিক বিশ্লেষকেরা মুখে চাওয়াচাওয়ি করছে। ভারতের গণমাধ্যম যতই শক্তিশালী হয়ে ওঠার গল্প বলুক, বাস্তবতা একেবারে আলাদা। বাংলাদেশ ছোট হলেও তা ছিন্ন ভিন্ন করা সহজ নয়, বরং যুদ্ধ হলে ভারতই ভেঙে পড়তে পারে। সেই অবসরপ্রাপ্ত অভিজ্ঞ জেনারেল উঠে দাঁড়ালেন, মানচিত্রের দিকে তাকিয়ে বললেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানেই ভারতকে আরো একবার ভারত রাখার লড়াইয়ে নামতে হবে। রাত গভীর হচ্ছে। রাতের নীরবতায় বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর দুটো পাখি উড়ে যাচ্ছে। তারা যুদ্ধ চায় না, শান্তি চায়। নরেন্দ্র মোদী কি শান্তি চায়?